এবারে অনুরোধ করব মাননীয় শতদ্রু মজুমদারকে গল্প পড়তে। আমার গল্পের নাম চিকিৎসা সংকট। মনে হচ্ছে আমার বউ পাগল হয়ে যাবে, নয় পালিয়ে যাবে, নয়তো মরেই যাবে। কী যে করব বুঝতে পারছি না। আমি থাকহরি বসাক, কিশলয় বসাক ছদ্মনামে কবিতা লিখি। বছরখানেক হলেও বিয়ে করেছি। বউয়ের নাম আশালতা, আমি নতুন নাম দিলাম বনলতা। জীবনানন্দ আমার প্রিয় কবি। দুঃখের বিষয়, বিয়ের পর এখন পর্যন্ত একটা কবিতাও লিখতে পারিনি। বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি। এক কবি বন্ধু বলেছে 6 মাস কিছু লেখার চেষ্টা করবি না, কিন্তু 1 বছর হয়ে গেল আমি কবিতা থেকে 100 হাত দূরে। শেষমেশ দোকানে এসে শান্তি বলে গেল, তুই একজন কবি, কবিরও ঘর সংসার বউ সবই থাকে, কিন্তু সবার ওপরে থাকে কবিতা। মনে রাখিস, রবীন্দ্রনাথ থেকে রত্নেশ্বর হাজরা পর্যন্ত সব কবিরই বউ ছিল। বললাম চেষ্টা করছি, হচ্ছে না, এটাও একটা রোগ বলেই স্কুটারে স্টার্ট দিল। বস্তুত পক্ষে কবি হিসাবে আমার যে একটা পরিচিতি আছে, এটা তো আর বুজরুকি নয়। এখন পর্যন্ত 400 কবিতা লিখেছি, 3টে কাব্যগ্রন্থ, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে 2টো কাব্য সংকলনে আমার কবিতা স্থান পেয়েছে। অবশ্যই বেশিরভাগ পত্রিকাতেই আমাদের দোকানের বিজ্ঞাপন দিতে হয়, কিন্তু তল্লাটে বিগ বাজার হওয়ার পর আমাদের দোকানের হাল খুব খারাপ। বিয়ের পর আর বিজ্ঞাপন দিই না, কবিতাও অনেকে ছাপায় না। আমার বাবা বললে, অনেক কাব্যচর্চা হয়েছে, এবার একটু ব্যবসায় মন দাও। আমি তাই দুবেলায় দোকানে বসি। আমাদের জামা কাপড়ের পৈতৃক ব্যবসা, দোকানের নাম বসাক বস্ত্রালয়। এই দোকান দেখেই পাত্রীপক্ষ আমাকে পছন্দ করেছে, অবশ্যই কবিতা লেখার জন্য নয়। বউ গরিবের সুন্দরী মেয়ে, বাংলা অনার্স পার্ট 1 পাস, গৃহকর্মে নিপুণা। যাই হোক, বিয়ের মাসখানেক পর বউকে আমার একটা বই পড়তে দিয়েছিলাম। একটু নেড়েচেড়ে বলল, 48 পাতা জুড়ে তো একটাই কবিতা, অত হেডলাইনের কি দরকার ছিল? বুঝলাম না, সে কি সব কবিতারই তো আলাদা আলাদা অর্থ? সে মুচকি হাসলো, হ্যাঁ সেক্ষেত্রেও সামঞ্জস্য আছে, কোনো কবিতারই মানে নেই। ভাবলাম নতুন বউ তো, এখন একটু ঘোরের মধ্যে আছে, এটা কোনো অপরাধ নয়। এখন পর্যন্ত আমি বনুর কোনো দোষ খুঁজে পাইনি। সে পরশ্রী কাতর নয়, বিন্দুমাত্র বায়নাক্কা নেই, চাহিদা নেই। তবু একটা স্মার্টফোন কিনে দিয়েছিলাম। সব মিলিয়ে আমাদের সুখের সংসার, কিন্তু গানে আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। বেমক্কা উটকো ঝামেলা, মেয়েটার হাসি মুখ উধাও, কাজকর্মে মন নেই, ঠিক মতো খায় না, ঘুমায় না, কথা বলে কম, ভাবে বেশি, স্নান করার সময় বালতি বালতি জল ঢালে মাথায়। ডাক্তার দেখাতে চাইলাম, সে অরাজি, দিন দিন শুকনো চেহারা, রুক্ষ মেজাজ। হয়েছে কি, একদিন সন্ধ্যা দিতে গিয়ে নিজের ফটোতে ধূপকাঠি ঠেকিয়ে ফেলেছিল। ও কিছু হবে না বলে উড়িয়ে দিতে চাইলেও বনলতার মনে মারাত্মক প্রতিক্রিয়া, যেন কি না কি হয়ে গেল। বুঝিয়ে বললাম, একবার ঠেকালে কিছু হয় না। সে বলল, একবার নয়, ঠেকিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আরে কারণটা কি? নিজেকে ঠাকুর ভেবেছিলে নাকি? অবশ্যই মাঝে মাঝে তোমাকে লক্ষ্মী ঠাকুরের মতোই লাগে। দেখো, কথা ঘোরাবে না একদম। তাহলে কেন? সেটাই তো জানি না। তোমার আর কি, আমি গেলে আর একটা বউ আনবে। আর কি বলবো, আসলে যে কিছুই হয়নি, হতে পারে না, সবই মনের ভুল, এটাও বুঝতে চাইছি না। একটু অন্যমনস্ক করার জন্য বললাম, নবগ্রামে যাত্রাপালা হচ্ছে, চলো দেখে আসি। সে বলল, দাঁড়াও, আমাকে আগে যেতে দাও, তারপর মনের সুখে যাত্রা দেখো। কি আশ্চর্য, কোথায় যাবে তুমি? কোথায় আবার? না ফেরার দেশে। মা বললে, কেউ তুকগুণ করেছে। মনসাতলা থেকে কবচ করিয়ে আনলাম, তাতে আরও ক্ষিপ্ত, কথা বলে ছুঁড়ে ছুঁড়ে। শঙ্করীতলা থেকে শিকড়, তাতে উল্টো উৎপত্তি। খেতে বসে কেবল ভাত নিয়ে নাড়াচাড়া করে, চায়ের কাপ নিয়ে চুপচাপ বসে থাকে 1 ঘন্টা, তারপর ঠান্ডা চা ঢক ঢক গিলে নেয়। শান্ত করার জন্য বললাম, বেশ তো, কী করতে চাইছো বলো? সে বলল, প্রায়শ্চিত্ত। অবাক কাণ্ড, পাপটা কি করলে? বনলতা বলল, হ্যাঁ করতে হবে, সবাই বলছে। কাঁধে হাত রেখে বললাম, কে সবাই? হাত সরিয়ে দিয়ে বলল, জানি না, যাও। তাহলে বলো কি করতে হবে?
বামুন ঠাকুরের কাছে যাও, এক গাদা টাকা খেঁচে নেবে, কাজের কাজ কিছুই হবে না। সে গলা তুলল, তাহলে কাজের কাজটা তুমিই করো। সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত বলেছেন, যা করার 72 ঘন্টার মধ্যে করবেন, হিসেব মতো আর 4 ঘন্টা, এর ভেতরেই করতে হবে। ছেলে মানুষ, ব্রেন কাজ করছে না। অতঃপর ওর ফোনটা নিয়ে একটা পোস্ট দিলাম, ব্যাস। সন্ধ্যা দিতে গিয়ে ছবিতে ধূপকাঠি ঠেকিয়ে ফেলেছি, কি করা যায় একটু জানাবেন প্লিজ। মুহূর্তের মধ্যে 1 ডজন কমেন্টস। 1, নিজের কাজ নিজে করাই ভালো। 2, তোমার মঙ্গল হবে। 3, শনি সত্যনারায়ণ পুজো দিন 2 দেবতার যে কোনো একজন বিপদ মিটিয়ে নেবেন। 4, দরিদ্র নারায়ণ সেবা, কমপক্ষে 5 জন ব্রাহ্মণকে একটা করে জয়নগরের মোয়া, 10 টাকার কয়েন, পাটিসাপটা পিঠে এবং কম্বল প্রদান করতে হবে। 5, অমাবস্যা তিথিতে যম পুজো করণীয়। 6, নিজেকে আপডেট করেছো, চিন্তার কিছুই নেই। 7, এই কাজ মন দিয়ে রোজ করে যাও, আয়ু বেড়ে যাবে। 8, নিজের শ্রাদ্ধ নিজে করাই ভালো। 9, ফটোতে মালা দিন, তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখুন কেমন লাগছে। এই সৌভাগ্য সকলের হয় না। 10, রোজ সকালে 5টা করে রামতুলসী পাতা খাও। 5 দিন পর তারকেশ্বর গঙ্গায় স্নান করে বাবার মন্দির পর্যন্ত 1 বস্তে হতে দিতে হবে। এই পয়েন্টটা ওর মনে ধরে গেল। বলল, যেখান থেকে পারো রামতুলসী গাছ নিয়ে এসো। তুলসী গাছই নেই আমাদের বাড়িতে, পাশের বাড়িতে আছে রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী, চাইলাম, বললে দিতে নেই। বকুলতলা সব কটা নার্সিংহোমে গেলাম, বলল এখানে এসেছেন তুলসী গাছ খুঁজতে, আর কি মারার জায়গা পাননি, বনবাজারে খুঁজুন পেয়ে যাবেন। 4 দিক তল্লাশ চালালাম, পেলাম না। বনু বলল, আজ অবধি তোমার কাছে কিছু চেয়েছি বলো। অবশ্যই চাওনি, কিন্তু অন্য কিছু চাও, এনে দিচ্ছি। ঢাকাই বেনারসি নেবে, কাঞ্জিভরম, স্মার্ট ওয়াচ, আইফোন, আগে তো প্রাণে বাঁচি। মানে? সে বলল, আমার দরকার রাম তুলসী গাছ, অন্য কি চাইবো সোনা, যাও, অত বড় এলাকা ঠিক পেয়ে যাবে। শেষমেশ একদিন দোকান কামাই করে মল্লিকদের বিশাল বাগানে দেদার তল্লাশ চালিয়ে 1000 মশার কামড় খেয়ে কয়েকটা জোঁককে রক্তদান করে একটা রাম তুলসী গাছ আনলাম। তারপর উদ্ভিদ বিশারদের মতো ভেষজ গাছটার পাতা ছিঁড়ে হাতে ঘষে বিকট চিৎকার, হায় সর্বনাশ, আমাকে মারবে নাকি, এ তো বিছুটি পাতা এনেছো। আমি আর খুঁজলাম না, কারণ মা বললে, কচি বউটা হতে দেবে কেন, কি হয়েছে, কি দোষ করলো? সামান্য একটু দোষ করেছে মা, সেটা আমাকে বলতে কি আছে। বললাম, মা ধমকে উঠল, নিকুচি করেছে, এর জন্য রাস্তায় গড়াগড়ি। সত্যি এতে বিপদ আছে, তারকেশ্বর পর্যন্ত হতে দিলে যার জন্য এই কাজটা করছে, রাস্তায় সেটা ভবলীলা সাঙ্গ হয়ে যেতে পারে। বললাম, রাম তুলসী গাছ পাওয়া যাচ্ছে না, তার চেয়ে যম পুজো করো, অনেক ভালো। বনু কিঞ্চিত রেগে বলল, আমার আর ভালো লাগছে না কো, যা ভালো বোঝো তাই করো, যাও। অগত্যা পুরোহিত তলব। সে বলল, যম কি দেবতা? বললাম, স্বর্গে যখন থাকে নিশ্চয়ই দেবতা। পুরোহিত বললে, পঞ্জিকায় ওই পুজোর কোনো বিধান নেই। আমি বললাম, তুমি নিজেই বিধান দাও, বিকালে বাড়িতে ফর্দ দিয়ে যাবে। সে বলল, কি ফর্দ দেব বলুন তো? যা খুশি, তবে মোষ বলি করতে বলো না যেন। কিন্তু হঠাৎ পরিস্থিতি ঘুরে গেল 180 ডিগ্রি। বনলতা মত পাল্টে ফেলেছে, বলল, কিচ্ছু করতে হবে না। আমি বেজায় খুশি। বললাম, এই শুভবুদ্ধির উদয়টা কি করে হলো, আমি কি জানতে পারি? সে বলল, হ্যাঁ পারো, কিন্তু আমার কাজে বাধা দিতে পারবে না, বলেই ওর টাইম লাইনে দেখালো। আর একজনের মন্তব্য, 1000 বছর ধরে আমি যে তোমাকেই খুঁজিতেছিলাম, সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে, বিম্বিসার অশোকের ধূসর জগতে, আরও দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার এই দুদণ্ড শান্তি দিলে বকুলতলার বনলতা সেন। আত্মচিত্রের স্পর্শময় ধূপ, একটুকু ছোঁয়া লাগে হৃদয়ে মম, কোন শুভলগ্নে দেখা হতে পারে জানাও মরীচিকা সেন। তুমি আমার বেলা অবেলা কালবেলা, তুমি ধানসিঁড়ি নদী, ঝরা পালক,
নীলিমার শুকতারা, কিশোরীর ঘুঙুর, চলে এসো প্রেম, কাছে এসো প্রিয়ে, বস্ত্র বিপনের দিনগত পাপক্ষয় করার মতো সময় আর নেই সুদর্শনা, মৃত জনমানবের দেশে দেখা হবে আমাদের। ইতি জীবনানন্দ দাশ। বইয়ের পিঠে মাথায় হাত বুলিয়ে বলি, কি ব্যাপার বলো তো বনু? খবরদার! সে ঝট করে ঘুরে গেল, গোল গোল চোখ, শক্ত চোয়াল, দ্রুত ওঠানামা করছে বুক, ঝাঁঝালো স্বর, আমাকে টাচ করবে না। টাচ ফোনটা হাতে নিলাম। ভূতটাকে জানি না, কিন্তু হারামজাদাটাকে জ্যান্ত কবর দেওয়ার আগে বেনামে আমাকেও কিছু পোস্ট করতে হবে। কাজী নজরুল ইসলাম থেকে হাল আমলের কবি পর্যন্ত এক গাদা কাব্যগ্রন্থ নিয়ে বসেছি। গভীর চিন্তাভাবনার পর সুভাষ মুখোপাধ্যায় অনুসরণে লিখলাম, যাওয়া মানে ঘুরে আসা নয়, ঘুরে দাঁড়ানোর দিন এসেছে এবার। কেটে দিলাম। তারপর সুনীল গঙ্গোপাধ্যায়, ফিরে এসো, ফিরে এসো, আমার মাথার দিব্যি ফিরে এসো। বনলতা কখন আমার পিছনে এসে দাঁড়িয়েছে টের পাইনি। ঝুঁকে পড়ে বলল, ও তার মানে তুমি চাইছো আমি চলে যাই? বললাম, অবশ্যই চাইছি না, কিন্তু আমাকে তো আগাম ব্যবস্থা করতে হবে। আমার দু কাঁধ ধরে জোর ঝাঁকুনি দিল। কি ব্যবস্থা? হ্যাঁ, কি ব্যবস্থা? আর একটা লতা পাতা জোটাবে, তাই তো? তা কেন? তাহলে রাজ্যের বই বের করে কি হচ্ছে এসব? না মানে কি মানে করছো? ছাতার মাথা কবি হয়েছো, নিজে দুটো লাইন লিখতে পারছো না? এতক্ষণে ধরে প্রাণ এলো, কলমে এলো কবিতা। লিখলাম, তুমি ভোরের সুর আসমানি নদী, তুমি হারানিধি ছায়াপথ জুড়ে থাকো, অকাল বর্ষা আনো, আনো জ্যৈষ্ঠে অবুঝ শিশির, হিমরাত্রির পিঞ্জরে তব পত্র পুট্টি রাখো। তুমি জপ চাণকের কলকাতা, নেই তবুও চিরন্তন দিবারাত্রির কাব্য, তুমি যে বনলতা। মনে হচ্ছে আবার কবিতা লিখতে পারবো। নমস্কার।